কি হলো? আপনি ব্যাগ গোছাচ্ছেন যে, কোথাও যাবেন? নির্ঝর মিথিলার কথা শুনে না শোনার ভান করলো। মিথিলার কথার উত্তর দিল না নির্ঝর। মিথিলা আবার জিজ্ঞেস করলো। কি হলো, কিছু বলছেন না যে? আপনি কি কোথাও যাবেন? নির্ঝর মিথিলাকে আঙ্গুল উঠিয়ে শাসিয়ে বলল। মাইন্ড ইওর ওন বিজনেস, ওকে? আমার কোনো কথাই আর কখনো তুমি ইন্টারফেয়ার করার চেষ্টাও করবে না। এই বলে নির্ঝর ব্যাগ হাতে নিয়ে চলে যাচ্ছিল রুম থেকে। মিথিলা নির্ঝরের সামনে দাঁড়িয়ে দুহাত প্রশস্ত করে বাধা দিয়ে বলল। দাঁড়ান, আপনি এভাবে চলে যেতে পারেন না। নির্ঝরের প্রচণ্ড পরিমাণ রাগ হলো মিথিলার উপর। নির্ঝর রাগী কণ্ঠে বলল। আমি তোকে কি বলেছি তুই শুনিসনি? আমার কোনো ব্যাপারে তোকে ইন্টারফেয়ার করতে নিষেধ করেছি। আমার সামনে থেকে সরে যা বলছি। তোকে আমি সহ্য করতে পারছি না। এই বলে মিথিলাকে ধাক্কা দিয়ে নির্ঝর চলে যাচ্ছিল। মিথিলা পিছন থেকে নির্ঝরের হাত ধরলো। নির্ঝরের রাগ যেন আরো দ্বিগুণ বেড়ে গেল। নির্ঝর এক ঝটকায় নিজের হাত সরিয়ে নিয়ে চোখ গরম করে মিথিলার দিকে তাকিয়ে বলল। হাউ ডেয়ার ইউ! তোর এত বড় সাহস হয় কি করে? তুই আমাকে টাচ করিস, আমার হাত ধরিস? তোর কোনো অধিকার নেই আমাকে টাচ করার। মিথিলা নির্ঝরের কোনো কথা কানে না নিয়ে আবারও নির্ঝরের সামনে গিয়ে নিজের অধিকার কাটিয়ে বলল। অবশ্যই আপনাকে ছোঁয়ার অধিকার আমার আছে, কারণ আমি আপনার বিবাহিতা স্ত্রী, আর আপনি আমার স্বামী। আমার সম্পূর্ণ অধিকার আছে আপনার উপর। নির্ঝর আর রাগটাকে সামলাতে পারল না। নির্ঝর এক হাতে মিথিলার দুই গালে চাপ দিয়ে বলল। খবরদার, তোর ওই নোংরা মুখে আমাকে স্বামী বলে ডাকবি না। কথাটা শুনে মিথিলার চোখে পানি চলে আসলো। মিথিলা নিজেকে সামলিয়ে বলল। 100 বার বলবো, 1000 বার বলবো, আপনি আমার স্বামী স্বামী স্বামী, বুঝতে পারছেন? আর শুনুন, কোনো কিছু যাচাই বাছাই না করেই আপনি সামান্য একটা ভুল বোঝাবুঝির জের ধরে আমাকে উল্টাপাল্টা কথা বলতে পারেন না। আপনি কিন্তু ভুল করছেন। নির্ঝর মিথিলার গাল থেকে হাত ছড়িয়ে একটা আঙ্গুল নিজের ঠোঁটে ঠেকিয়ে বলল। চুপ, একদম চুপ। আর একটাও কথা বলবি না তুই। ভুল আমি করেছিলাম তোকে দ্বিতীয়বার সুযোগ দিতে চেয়ে, কিন্তু তুই তার যোগ্য না। আর শোন, যাচাই বাছাই করার কোনো প্রশ্নই আসে না। অবশ্যই যাচাই বাছাই করতে হবে আপনাকে। ঠিক ভুল বিচার না করে আপনি কাউকে নিজের ইচ্ছা মতো দোষী সাব্যস্ত করতে পারেন না। রাগী নির্ঝরের গাটা হিড়হিড় করছে। নির্ঝর মিথিলাকে জোরে একটা ধমক দিয়ে বলল। তোর এত কথা শোনার মতো কোনো রুচি আমার নেই। আমার সামনে থেকে এখনই সরে যা বলছি। মিথিলা একটু তেজ দেখিয়ে বলল। না, সরব না আমি। কি করবেন আপনি? নির্ঝর আর নিজেকে সামলাতে না পেরে মিথিলাকে মারার জন্য হাত তুলল, কিন্তু পরক্ষণে আবার থেমে গেল। মিথিলা নির্ঝরের থেমে যাওয়া হাতের দিকে তাকিয়ে বলল। কি হলো, থেমে গেলেন কেন? মারুন। পারেন তো শুধু এই একটা কাজই করতে, রাগ দেখাতে আর কথায় কথায় গায়ে হাত তুলতে। আর কি পারেন আপনি? নির্ঝর মিথিলাকে আঙ্গুল তুলে বলল। তোর মতো একটা বহুরূপীর গায়ে হাত তুলতে আমার গা ঘিন ঘিন করে। তোকে আর আমার এক মুহূর্ত সহ্য হচ্ছে না। আমি মুক্তি চাই। কথাগুলো শুনে মিথিলা আর সহ্য করতে পারল না। মিথিলার কষ্টে বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছিল। মিথিলা ভাবল, এই কেমন ভালোবাসা, যেখানে বিশ্বাসের ছিটে ফোঁটাও নেই, যেখানে ভালোবাসা থেকে অভিমানের জায়গাটাই অনেক বেশি। মিথিলা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে শান্ত কণ্ঠে নির্ঝরকে বলল। আমি আপনার কাছে এতটাই অসহ্যকর হয়ে গেলাম, এতটাই ঘৃণা করেন আপনি আমাকে। আপনার জীবন থেকে চলে গেলে আপনি খুশি হবেন। মিথিলার কথা শুনে নির্ঝরের বুকের ভেতরটা ধপ করে উঠল। এতক্ষণ রাগে হুঁশ ছিল না নির্ঝরের। নির্ঝর বুঝতে পারল রাগের মাথায় কি থেকে কি বলে ফেলেছে মিথিলাকে। মিথিলা নিজেকে কিছুটা সামলিয়ে নিয়ে নির্ঝরকে বলল। আপনার এই ভুলটা একদিন ঠিক ভাঙবে, সেদিন আপনি অনেক অনুশোচনা করবেন। নির্ঝর একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল। এই শোন, আমি কোনো ভুল করিনি। ভুল করেছিস তুই। অনুশোচনা তোর প্রাপ্য, আমার নয়। নির্ঝরের প্রত্যেকটা কথা শুনে মিথিলার এটা বুঝে গেছে যে নির্ঝরকে কোনো কথা বলে বা কোনো কথা বুঝিয়েও কোনো লাভ নেই। মিথিলাকে যে করেই হোক প্রমাণ বের করতেই হবে। মনে মনে মিথিলা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল। ঠিক আছে, ঠিক আছে, যেহেতু আমি আপনার কাছে অপরাধী, তাই আমি আপনার কাছে একটা সুযোগ চাই। নির্ঝর ভুরকুচকে মিথিলার দিকে তাকিয়ে বলল। কিসের সুযোগ? ঠিক ভুলটা প্রমাণ করার জন্য আমি একটা সুযোগ চাই, প্লিজ। নতুন করে আর কোনো নাটক দেখার ইচ্ছা আমার নেই, ওকে? দেখুন, মানুষ ফাঁসির আসামিকেও তো তার সাপেক্ষে বলার একটা সুযোগ দেওয়া হয়।
তাই আমি আপনার কাছে একটা সুযোগ চাচ্ছি। প্লিজ আমাকে 3 দিন সময় দিন। এর মধ্যে আমি প্রমাণ করে দিব কোনটা ঠিক আর কোনটা ভুল। মিথিলার কথা শুনে নির্ঝর মিথিলাকে বলল। তোকে সময় দেওয়ার কোনো প্রশ্নই আসে না। কোনো বহুরূপী ছলনাময়ী মিথ্যাবাদীকে সময় দেওয়ার আমার কোনো প্রয়োজন মনে করছি না। মিথিলা করুণ দৃষ্টিতে নির্ঝরের দিকে মিনতি করে বলল। আমি আপনার কাছে শুধুমাত্র 3 দিন সময় চাচ্ছি। এর থেকে একটা দিনও বেশি সময় আমি আপনার কাছ থেকে নিব না, কথা দিলাম। আপনি ঠিক 3 দিন পরেই জানতে পারবেন কোনটা সঠিক আর কোনটা ভুল। একটা সুযোগ দিন আমাকে প্লিজ। মিথিলার দিকে তাকিয়ে নির্ঝরের মনটা একটু নরম হলো। নির্ঝর মিথিলাকে বলল। 3 দিন কেন, 3 যুগ সুযোগ দিলেও তুই প্রমাণ করতে পারবি না যে তুই নির্দোষ। কারোর কোনো দোষী ব্যক্তি নিজেকে কখনো নির্দোষ প্রমাণ করতে পারে না। তারপরেও তোকে আমি শেষবারের জন্য 3 দিন সময় দিলাম। এই 3 দিনের মধ্যে যদি কিছু প্রমাণ করতে না পারিস তাহলে ওই বাড়িতে আর আমার জীবনের তোর কোনো জায়গা নেই। কথাটা মাথায় ঢুকিয়ে নিস। নির্ঝর মিথিলার সাথে আর কোনো কথা না বলে ব্যাগটা রেখে রুম থেকে বেরিয়ে চলে গেল। মিথিলা কান্নায় ভেঙে পড়ল। এমন ভালোবাসা তো চায়নি মিথিলা, যেখানে ভালোবাসার মূল্য থাকে না, যেখানে অভিমানের পালে সবচেয়ে ভারী। হঠাৎ মিথিলার কাঁধে কে যেন হাত রাখলো। মিথিলা পিছনে ফিরে দেখলো মেঘা দাঁড়িয়ে আছে। মেঘাকে দেখে মিথিলা তাড়াতাড়ি করে চোখের পানি মুছে উঠে দাঁড়ালো। মেঘা মিথিলার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি দিয়ে মিথিলাকে বলল। তোমাদের মধ্যে কি নিয়ে ঝগড়া হয়েছে মিথিলা ভাবে? না, আমাদের মধ্যে কিছু হয়নি। আমাদের মধ্যে সবকিছুই ঠিক আছে। কিন্তু তুমি এখানে কি করছো? মেঘা মিথিলার কথার কোনো উত্তর না দিয়ে ঠোঁটটা বাঁকিয়ে মিথিলাকে বলল। মিথ্যে কেন বলছো মিথিলা ভাবি? নির্ঝর ভাইকে দেখলাম রুম থেকে বের হয়ে হন হন করে বাহিরে চলে যেতে। তখনই বুঝলাম তোমাদের মধ্যে বিশাল কিছু হয়ে গেছে। না, তুমি ভুল ভাবছো। কিছু এমন কিছু হয়নি। মেঘা একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল। মিথ্যে বলে কি লাভ বলো? আমার না তোমাকে দেখে খুব কষ্ট লাগছে। আমি বুঝতে পারছি তোমার খুব কষ্ট লাগছে, তাই না মিথিলা ভাবি? আমার না খুব সেলিব্রেট করতে ইচ্ছে করছে আজকের দিনটা। মানে তুমি কি বলতে চাইছো মেঘা? আমি কিছু বলতে চাইছি না। তোমার ওই চোখের পানি বলে দিচ্ছে নির্ঝর আর তুমি অনেকটা দূরে সরে গেছো, আর আমি জয়ের খুব কাছাকাছি এখন। শোনো মেঘা, জয় জিনিসটা এত সহজ নয়। আর ভেঙে পড়ার মতো মেয়ে আমি নই মেঘা। তুমি কি ভেঙে পড়বে মিথিলা? তোমাকে তো নির্ঝর এমনিতেই ভেঙে দিয়ে চলে গেছে। তুমি হেরে গেছো মিথিলা ভাবি। তুমি ভুলে গেছো মেঘা, ভালোবাসা কখনো হেরে যায় না। হেরে যায় ছলনা। ছলনা দিয়ে তুমি আর কত দূর আগাতে পারো আমি সেটা দেখবো মেঘা। আমি সেটা দেখবো মেঘা। তোমার ছলনা আমার ভালোবাসার কাছে টিকবে না, এটা তুমি মনে রেখো মেঘা। মেঘা খিলখিল শব্দে হেসে উঠে বলল। তাই নাকি? তুমি সেদিনও কিছু করতে পারোনি, আর আজকেও কিছুই করতে পারলে না। মিথিলা একটু মুচকি হাসি দিয়ে বলল। নির্ঝর কোনো দিনও তোমার হবে না মেঘা। মেঘা মিথিলার চোখের দিকে তাকিয়ে বলল। তোমার চোখের ওই শুকিয়ে যাওয়া পানি বলে দিচ্ছে তুমি কতটা কষ্ট পাচ্ছ মিথিলা। কারণ নির্ঝর আর তোমার নেই মিথিলা। প্রিয় মানুষটা দূরে চলে গেলে কতটা কষ্ট হয় সেটা তুমি অবশ্যই এখন বুঝতে পারছো মিথিলা। আমারও খুব কষ্ট হতো যখন তোমাকে আর নির্ঝরকে একসাথে দেখতাম। মিথিলা ভাবল এই তো সুযোগ মেঘার কাছ থেকে অনেক কথা বের করার। কারণ মানুষ রাগের মাথায় সত্যি কথা বলে। তাই মিথিলা মেঘাকে একটু উস্কে দেবার জন্য খোঁচা মেরে বলল। আমরা স্বামী স্ত্রী, আমরা যা খুশি করতে পারি, প্রয়োজন পড়লে রোম্যান্সও করতে পারি। নির্ঝরের ওপর সেই অধিকার আমার আছে, তাতে তোমার কি মেঘা? কথাটা বলে মেঘার দিকে তাকালো মিথিলা। মিথিলা দেখলো রাগে মেঘার মুখ লাল হয়ে গেছে। মিথিলা মনে মনে ভাবলো খোঁচাটা ঠিক জায়গায় পড়েছে। মেঘা চোখ লাল করে মিথিলার দিকে তাকালো। মিথিলা মেঘার চোখে মিথিলার জন্য হিংসা দেখতে পেল। প্রচণ্ড রকমের রেগে গিয়ে মেঘা মিথিলাকে বলল। না, নির্ঝরের উপর সমস্ত অধিকার একমাত্র আমার। কারণ যে মানুষটাকে বুঝ হবার পর থেকেই ভালোবেসেছিলাম, যাকে আমি আমার স্বামী করে চেয়েছিলাম, তাকে তুমি আমি আর কারো হতে দেব না। নির্ঝর শুধুমাত্র আমার আমার আমার, বুঝতে পেরেছো তুমি? মেঘাকে আরও একটু রাগিয়ে দিতে মিথিলা বলল। এইসব বলে এখন আর কোনো লাভ নেই মেঘা। নির্ঝরের সাথে কিন্তু আমার বিয়ে হয়েছে, এখন তো আর কোনো কিছু তোমার হাতে নেই মেঘা। মেঘা একটু হেসে বলল। মেঘা কিছুটা চেঁচিয়ে বলল।
না, এখনো সব কিছুই আমার হতেই আছে মিথিলা। নির্ঝর তোমার হবে না কোনোদিনও, কারণ আমি নির্ঝরকে তোমার হতে দেব না। তোমাদের বিয়ের পরেই আমি মনে মনে শপথ নিয়েছিলাম তোমাকে আর নির্ঝরকে কিছুতেই এক হতে দেব না। এই তোমাকে আর নির্ঝরকে আলাদা করার মিশনে নেমেছি আমি। প্রস্তুত থেকে তুমি মিথিলা ভাবি। এই বলে একটা হাসি দিয়ে রুম থেকে বের হয়ে গেল মেঘা। মিথিলার মনে এখন আর কোনো সন্দেহ নেই। মিথিলা এখন নিশ্চিত এই ভেবে যে রাইসার কথাগুলো একদম সত্যি। এবার শুধু মুখোশ খোলার পালা। তারপর নিজের হাতের ফোনটা ঘোরাতে ঘোরাতে একটা রহস্যের হাসি দিল মিথিলা। মিথিলা আর নির্ঝরের মধ্যকার ঝামেলার কথা মাইনের জানতে পারলে মাইনের কেমন রিয়াকশন হবে তা নিয়ে চিন্তিত রাইসা। মাইনকে কিছুতেই হারাতে পারবে না রাইসা। তাই যেভাবেই হোক নির্ঝর আর মিথিলার সম্পর্কটাকে ঠিক করতেই হবে রাইসার। তার জন্য যত রকমভাবে সাহায্য করা দরকার সব রকমভাবেই সাহায্য করবে মিথিলাকে রাইসা। নিজের স্বার্থের জন্য মিথিলাকে সাহায্য করতে চাইছে রাইসা এমনটা নয়, এতটা স্বার্থপর নয় রাইসা। রাইসা সত্যি মনে প্রাণে চায় তার ভাই ভাবির সম্পর্কটা ঠিক হয়ে যাক, কারণ মিথিলাকে সত্যি রাইসা অনেক ভালোবাসে। তাই রাইসা চায় না নির্ঝরের সাথে মিথিলার সম্পর্কটা ভেঙে যাক। রাইসা চায় না তার ভাইয়ের জীবনে অন্য কেউ আসুক। তবে রাইসা এতটুকু বুঝেছে কোনো সম্পর্কের মধ্যে যখন তৃতীয় ব্যক্তি ঢুকে তখন সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখা খুব কষ্টকর হয়ে যায়। মিথিলা আর নির্ঝরের সম্পর্কের মধ্যেও তৃতীয় ব্যক্তি ঢুকেছে, তাই তাদের সম্পর্কটা এত নড়বড়ে। রাইসা আর মায়ানের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি ঢুকতে দেবে না রাইসা। নিজের সবটুকু দিয়ে আগলে রাখবে মায়ানকে। মাইনের কথা ভাবতে ভাবতে মাইনকে দেখার লোভ জেগে বসলো রাইসার মনে। তাই মাইনকে দেখার লোভ আর সামলাতে পারল না রাইসা। তাই মাইনকে এক নজর দেখার জন্য চলে গেল রাইসা। রাইসা রুমের সামনে গিয়ে সামনে একটু উকি দিয়ে দেখলো মাইন রুমে নেই। মাইনকে রুমে না দেখে মাইনের রুমে ঢুকলো রাইসা। রুমে ঢুকতেই ওয়াশরুম থেকে পানির শব্দ আসলো। রাইসা বুঝতে পারলো মাইন ওয়াশরুমে আছে। মাইনের রুমটাকে একবার চোখ বুলিয়ে নিল রাইসা। দেখলো মাইনের রুমটা একদম এলোমেলো আর অগোছালো হয়ে আছে। রাইসা ভাবলো এই রুমটা তো একদিন আমারই হবে। আমার রুম আমি না হয় এখন থেকেই সুন্দর আর পরিপাটি করে গুছিয়ে রাখি। এইভাবেই মাইনের রুমটা খুব সুন্দর করে গুছিয়ে দিল রাইসা। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে একটা তোয়ালে পরে বের হলো মাইন। মাইনকে তোয়ালে পড়া অবস্থায় দেখে রাইসা একদম ভ্যাবা চ্যাকা খেয়ে গেল। মাইনও হঠাৎ রাইসাকে দেখে চরম লজ্জায় পড়ে। রাইসার সাথে সাথে উল্টো ফিরে বলল, আমি কিছু দেখিনি। এই বলে রাইসা মাইনের রুম থেকে চলে গেল। রাইসা চলে যেতেই মাইন ভাবলো যখন তখন এভাবে রাইসার এই রুমে আসাটা অনেকে ভালো চোখে নাও দেখতে পারে। কথাটা ভাবতে ভাবতেই রুমের দিকে তাকিয়ে দেখলো তার রুমটা সুন্দর করে পরিপাটি করে সাজানো। অথই মারা যাবার পর থেকে এই প্রথম কেউ তার রুম এত সুন্দর করে সাজিয়ে রেখেছে রুমটাকে। কারণ অথই মারা যাবার পর থেকেই এই রুমে তেমন কাউকে ঢুকতে দেয় না মায়ান। কারণ অথয়ের হাতের স্পর্শ জড়িয়ে রয়েছে তার রুমের প্রতিটি কোনায় কোনায়। তাই মায়ান চায় না অথয়ের হাতের স্পর্শের উপর আর কারোর স্পর্শ পড়ুক। তাই সে সবাইকে নিষেধ করে দিয়েছিল তার এই রুমের কোনো জিনিসেই কেউ যেন হাত না দেয়, কেউ যেন তার রুমটা না গুছায়। সে নিজেই তার রুম গুছাবে। সেই থেকেই মায়ানের রুম এভাবেই পড়ে থাকতো, কেউ গুছাতো আসতো না। আর মায়ানের রুমের কোনো কিছুতেই কেউ হাত দিত না। মায়ান ভাবলো মার মিথিলা তার রুমে কখনোই আসবে না, এবং আর আসলেও তার কোনো জিনিসপত্রে হাত দেবে না, তার রুম গুছাবেও না। রাইসা যেহেতু তার রুমে এসেছিল তার মানে রাইসা তার রুমটাকে সুন্দর করে গুছিয়ে দিয়ে গেছে। সত্যি মেয়েটা যেন কেমন, যত চেষ্টা করে মায়ান তাকে দূরে সরিয়ে দিতে ততই রাইসা মায়ানের অতি কাছে চলে আসে। অবশ্য রাইসা তার আশপাশে থাকলে বা তার কাছাকাছি থাকলে অজানা একটা ভালো লাগা কাজ করে মায়ানের মধ্যে। তবে কি রাইসার প্রতি অজানা একটা অনুভূতি মায়ানের মনে উকি দিচ্ছে? অথৈকে প্রচণ্ড রকমের ভালোবাসতো মায়ান, এখনও ভালোবাসে। হয়তো অথৈকে এত পরিমাণ ভালোবাসার কারণে দ্বিতীয় কাউকে ভাবতে পারছে না মায়ান। কিন্তু মায়ান এখনও নিশ্চিত নয় রাইসার মনে মায়ানের জন্য কি সত্যিকারের ভালোবাসা, নাকি এটা শুধুমাত্র একটা মোহ, নাকি বয়সের একটা প্রভাব। মিথিলা রুমে বসে বসে মেঘার বলা প্রত্যেকটা কথা ভাবতে লাগলো। মিথিলার হঠাৎ মেঘার বলা একটা কথা মনে পড়ে গেল। মেঘা মিথিলাকে উত্তেজনাবশত বলে ফেলেছিল সেদিন তুমি কিছু করতে পারোনি, আজকেও তুমি কিছু করতে পারলে না।
এই কথার মানেটা ঠিক কি? মিথিলা ভাবছে হয়তো এই কথার মধ্যে জড়িয়ে আছে অনেক অজানা কিছু। এই কথাটার মানেটা খুঁজে বের করতে পারলেই তার কাজ অনেকটা সহজ হয়ে যাবে। মিথিলা তার কাজের কিছুটা ধাপ এগিয়ে গেছে, এখন তার অনেক বড় একটা ধাপ পার করতে হবে। আর এই ধাপটা পার হয়ে গেলেই মিথিলা অনেকটাই তার লক্ষ্যে পৌঁছে যাবে। নির্ঝরের মনে এখন খালি একটাই প্রশ্ন, কেন তুমি এমন করলে আমার সাথে মিথিলা? এতটা ছলনা আমার সাথে না করলেও পারতে তুমি মিথিলা। এই মন প্রাণ উজাড় করে তোমাকে আমি ভালোবেসেছিলাম। তোমাকে হারাতে চাইনি বলে আমার জীবনের সাথে তোমাকে জড়িয়ে নিয়েছিলাম। হ্যাঁ, তোমার উপর আমি রাগের বশে তোমাকে আমি অনেক কথা বলেছিলাম, অনেক অত্যাচারও করেছিলাম। কিন্তু যখন আস্তে আস্তে বুঝতে পারলাম আমার ধারণা সম্পূর্ণ ভুল ছিল, তোমার বিষয়ে শোনা কথাগুলো ভুল ছিল, আমার মনের ভিতর তোমার জন্য চাপা পড়ে যাওয়া ভালোবাসাটা আবার জেগে উঠেছিল। সেই ভালোবাসাটা তুমি আবার হারিয়ে ফেললে মিথিলা, সারা জীবনের জন্য। আমি জানি তুমি নিজেকে কখনো নির্দোষ প্রমাণ করতে পারবে না, কারণ তুমি দোষী, আর দোষীরা কখনোই নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে না, আর তুমিও পারবে না। হয়তো আমাদের রাস্তা এখান থেকে আলাদা হয়ে যাবে সারা জীবনের জন্য। তোমার জন্য মনের ভিতর যেখানে ভালোবাসা জমেছিল সেখানে আজ তোমার জন্য এখন শুধুমাত্র ঘৃণা আর ঘৃণাই জমে আছে মিথিলা। নির্ঝর ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল আর কথাগুলো ভাবছিল। নির্ঝর সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছিল অনেক আগেই মিথিলার অনুরোধে, কিন্তু আজ মিথিলা আর সে আজ অনেক দূরে দুই মেরুর দুই বাসিন্দা। আজ নির্ঝরের মনের মধ্যে চাপা একটা কষ্ট, আর সেই চাপা কষ্টটা নির্ঝরের মনটাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে প্রতিনিয়ত। যেন এক প্রকারের রক্তক্ষরণ হচ্ছে নির্ঝরের হৃদয়ে। যাকে হৃদয় দিয়ে ভালোবেসেছিল নির্ঝর, সে তার হৃদয় ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। হাতের সিগারেটটা শেষ হতেই আরও একটা সিগারেট ধরল নির্ঝর। এ নিয়ে কটা সিগারেট খেলো তা নির্ঝরের নিজেরও জানা নেই। কারোটাকে পিছনে ঘুরে তাকালো নির্ঝর। নির্ঝর দেখলো মেঘা দাঁড়িয়ে আছে। নির্ঝরকে সিগারেট খেতে দেখে মেঘা প্রচণ্ড রকমের অবাক হলো। মেঘা ভাবছে নির্ঝর তো সিগারেট খাওয়া আরও অনেক আগেই ছেড়ে দিয়েছে, তাহলে আজ কেন আবার সিগারেট খাচ্ছে নির্ঝর? মেঘা নির্ঝরকে বলল, এ কি নির্ঝর ভাইয়া, তুমি অনেকদিন পর আজকে হঠাৎ আবার সিগারেট খাচ্ছ কেন? নির্ঝরের মন মানসিকতা ভালো নেই। মেঘার সাথে একটা কথা বলতে ইচ্ছে হচ্ছিল না নির্ঝরের। অনিচ্ছা থাকা সত্ত্বেও মেঘাকে কিছুটা রাগী গলায় নির্ঝর বলল, এমনিতেই আমার ইচ্ছে করলো। তোর কোনো সমস্যা আছে মেঘা? নির্ঝরের এমন রাগী কণ্ঠ শুনে মেঘা একটু ভয় পেয়ে আমতা আমতা করে বলল, না নির্ঝর ভাইয়া, আমার কি সমস্যা থাকবে? অনেকদিন পর তোমাকে সিগারেট খেতে দেখলাম তো, তাই জিজ্ঞেস করলাম আর কি। নির্ঝর কিছুটা বিরক্তি নিয়ে বলল, তোর যদি আর কোনো কথা না থেকে থাকে তাহলে তুই এখান থেকে চলে যা, আমাকে একটু একা থাকতে দে। মেঘা ভাবলো এই তো সুযোগ। নির্ঝর যে হারে মিথিলার উপর রেগে আছে, আগুনের মধ্যে যদি আরেকটু ঘি ঢেলে দেওয়া হয় তাহলে কিন্তু মন্দ হয় না। যেই ভাবা সেই কাজ। মেঘা নির্ঝরকে মিথিলার উপর রাগিয়ে দেবার জন্য বলল, তুমি এখানে একা একা দাঁড়িয়ে আছো, মনে হচ্ছে তোমার মন খারাপ, তার উপরে আবার সিগারেট খাচ্ছ। মিথিলা ভাবির তো উচিত ছিল স্ত্রী হিসেবে তোমার পাশে এসে দাঁড়ানোর। তুমি কোথায় আছো খোঁজ খবর নেওয়া, তা না করে ভাবি গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছে। বুঝি না নির্ঝর ভাইয়া, তুমি কি দেখে ভাবিকে পছন্দ করে বিয়ে করেছিলে? নির্ঝর মেঘার কথা শুনে ভাবলো মেঘা তো ভুল কিছু বলেনি। নির্ঝরের যতই রাগ হোক না কেন মিথিলার উপর, মিথিলার উচিত ছিল নির্ঝরের কাছে একবার এসে নির্ঝরের খোঁজ খবর নেওয়া, কিন্তু একবারের জন্য ও মিথিলা নির্ঝরের একটা খোঁজ খবর নেওয়ার প্রয়োজনও মনে করলো না। নির্ঝরের সামনে না আসুক, ফোন দিয়ে তো অন্তত পক্ষে একটা খোঁজ খবর নেওয়া উচিত ছিল মিথিলার। মেঘা নির্ঝরের দিকে তাকিয়ে বুঝতে পারলো তার আগুনের মধ্যে ঘি ঢালাটা সার্থক হয়েছে। পিছন থেকে মিথিলা বলে উঠল, তুমি কি করে ভাবলে মেঘ আমি আমার স্বামীর খোঁজ খবর রাখবো না? আমি ওনাকে অনেকগুলো কল দিয়েছিলাম, কিন্তু উনি আমার একটা কলও রিসিভ করেননি। মিথিলার কণ্ঠ শুনে মেঘা একটু ঘাবড়ে গেল। মেঘা ভাবছে মিথিলা কি করে জানলো সে নির্ঝরের কাছে এসেছে। এই মেয়েটা ভাঙবে তবু মচকাবে না। সারাক্ষণ যেন আমার পিছনে সিসি ক্যামেরার মতো লেগে আছে। নির্ঝর মিথিলাকে গম্ভীর গলায় বলল, একদম মিথ্যা কথা বলবেন না, আপনি আমাকে কোনো কল দেননি। কল দিলে অবশ্যই আমার ফোনটা বেজে উঠতো। ঠিক আছে, আপনি নিজেই আপনার ফোনটা বের করে দেখুন।
আমি আপনাকে কল দিয়েছি কিনা। নিজের পকেট থেকে ফোনটা বের করে দেখলো অনেকগুলো মিসড কল উঠে আছে, যার সবগুলোই মিথিলার নাম্বার থেকে এসেছে। তাহলে নিঝর কেন বুঝতে পারলো না মিথিলার কলগুলো? পরে নিঝর ভালো করে তাকিয়ে দেখলো তার মোবাইল সাইলেন্ট করা ছিল, তাই মিথিলার কলগুলো নিঝর বুঝতে পারেনি। কি হলো, চুপ করে আছেন যে? দেখেছেন তো আমি আপনাকে কতগুলো কল দিয়েছিলাম, আপনি একটা কলও আমার ধরেননি। হ্যাঁ দেখেছি, আসলে আমার ফোনটা সাইলেন্ট করা ছিল বিধায় আমি বুঝতে পারিনি। তারপর মিথিলা মেঘার দিকে তাকিয়ে বলল, আমি নির্ঝরের স্ত্রী, তাই আমি আমার দায়িত্বটা সঠিকভাবে পালন করেছি মেঘা। আর নির্ঝর আমার স্বামী, তাই তোমার থেকেও ওকে নিয়ে ভাবনাটা আমার অনেক বেশি মেঘা। মেঘা পরিস্থিতি সামলানোর জন্য নিঝরকে বলল, আচ্ছা যাই হোক নির্ঝর ভাইয়া, তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপার তোমরাই ভালো বোঝো। আমি তৃতীয় পক্ষ হয়ে আর কথা না বলি, পরে তো আবার অনেকে আমাকে দোষারোপ করবে যে আমি তোমাদের মধ্যে ঝামেলা আরো বাড়িয়ে দিয়েছি। মিথিলা একটু হেসে মেঘাকে বলল। কাবাবের হাড্ডি দেখেছো মেঘা? মেঘা দাঁতে দাঁত চেপে মিথিলাকে বলল। মানে তুমি কি বলতে চাইছো? মিথিলা একটু মুচকি হাসি দিয়ে মেঘাকে বলল, শুধু বলতে না, অনেক বোঝাতেও চাইছি মেঘা। কাবাবের হাড্ডি যেমন কাবাবের মধ্যে ঢুকে সমস্যা সৃষ্টি করে, তুমি হলে ঠিক সেই কাবাবের হাড্ডি। প্রতিনিয়ত আমাদের মধ্যে ঢুকে কোনো না কোনো সমস্যা বাঁধানোর চেষ্টা করো তুমি। মেঘা ভাবলো সর্বনাশ, যদি মিথিলা কথায় কথায় নিঝরকে বলে দেয় তাহলে তো তার সাজানো গুটিগুলো সব এলোমেলো হয়ে যাবে। না না, কিছুতেই এটা করতে দেওয়া যাবে না। তাই মেঘা সঙ্গে সঙ্গে কিছুটা কাদার অভিনয় করে কাদো কাদো স্বরে নিঝরকে বলল, দেখেছো নির্ঝর ভাইয়া, তোমার সামনে ভাবি আমাকে কাবাব মেয়ে হাড্ডি বললো, আর তুমি কিছু বলবে না নির্ঝর ভাইয়া? নিঝর মিথিলাকে কিছু বলতে যাবে, তখনই মিথিলা নিঝরকে থামিয়ে দিয়ে বলল, একদম না, আপনি কিছু বলবেন না। এখানে ননদ আর ভাবের মধ্যে কথা হচ্ছে, এর মধ্যে কিন্তু আপনি আসবেন না। মেয়েদের কথার মাঝখানে ছেলেদের কথা বলাটা কিন্তু শোভা পায় না। আপনি চুপচাপ দাঁড়িয়ে থাকুন। মিথিলার এমন কথা শুনে পুরাই বোকা বনে গেল নিঝর। নিঝর আর কোনো কথা বলতে পারল না, চুপচাপ একপাশে দাঁড়িয়ে রইল। মিথিলা মেঘার হাত ধরে একপাশে টেনে নিয়ে এসে মেঘাকে বলল, আর যদি অপমানিত হবার ইচ্ছে না থাকে তাহলে এখানে থেকে এখন চুপচাপ চলে যাও। তা না হলে নির্ঝরের সামনে এমন অপমান তোমাকে করব আমি যে পালানোর পথ খুঁজে পাবে না। কাঁদতে কাঁদতে তুমি অস্থির হয়ে যাবে। মেঘা একটু তেজ দেখিয়ে মিথিলাকে বলল, এখনো এত তেজ? তোমার এতটুকু তেজ কমেনি তোমার, তাই না? মেঘা, তুমি আমার তেজ সম্পর্কে কিছুই জানো না এখনো, আর দেখোনি। যদি তুমি তোমার ভালো চাও তাহলে এই মুহূর্তে এখান থেকে চলে যাও। মেঘা কিছু বলতে যাবে, তখনই মিথিলা মেঘাকে চোখ রাঙ্গানি দিয়ে হাতের ইশারা করে চলে যেতে বলল। মেঘা মিথিলাকে দেখে নেবে বলে শাসিয়ে ওখান থেকে চলে গেল। মেঘা চলে যেতেই মিথিলা মনে মনে একটু হাসি দিয়ে বলল, তুমি আমাকে কি দেখে নেবে মেঘা? তোমার নিজের কি অবস্থা হয় সেটা তুমি দেখো। সেই দিনটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে মেঘা। মিথিলা নিঝরের কাছে যেয়ে বলল, এমনিতেই ঠান্ডা দিন আর অনেক রাত হয়েছে, কুয়াশা পড়ছে, নিচে চলুন। নিঝর মিথিলার দিকে কিছুটা চোখ গরম করে বলল। এই আমাকে হুকুম করার তুই কে? কিছুটা রাগ দেখিয়ে নিঝরকে বলল, একদম তুই তুকারি করবেন না, ভদ্র ভাষায় ভদ্রভাবে আমার সাথে কথা বলুন, কারণ আমি আপনার স্ত্রী। নিঝর কিছু বলতে যাবে, তখনই মিথিলা নিঝরকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আবারও বলে উঠল, আর একটা কথাও আপনি বলবেন না। আমি আপনার কাছ থেকে 3 দিন সময় চেয়েছি। এই 3 দিন সমস্ত সময় এবং আপনি দুইটাই আমার। আর কোনো কথা না বাড়িয়ে আমার সাথে চলুন। এই বলে মিথিলা নিঝরের হাত ধরল। নিঝরের মুখ দিয়ে যেন আর একটা কথাও বের হলো না। বাধ্য ছেলের মতো নিঝর মিথিলার সাথে নিচে চলে আসলো। খাবার টেবিলে সবাই খাওয়া দাওয়া করছে, অনেকেই টুকটাক কথা বাচ্চা বলছে। খেতে খেতে শুধু নিঝর কোনো কথা বলছে না, চুপচাপ খেয়ে যাচ্ছে। রাইসা নিঝরকে চুপ থাকতে দেখে নিঝরকে বলল, কি রে ভাইয়া, তুই আজ কোনো কথা বলছিস না, চুপচাপ করে আছিস? অন্যদিন তো অনেক গল্প করিস খেতে খেতে, আজকে তুই এত চুপচাপ হয়ে গেলি কেন ভাইয়া? নিঝরকে কোনো কথার বলার সুযোগ না দিয়ে মেঘা বলে উঠল, নির্ঝর ভাইয়ার মনে হয় মনটা একদম ভালো নেই রাইসা, তাই হয়তো নির্ঝর ভাইয়া এত চুপচাপ হয়ে আছে। মেঘার এই আগ বাড়িয়ে কথা বলাটা রাইসার খুবই বিরক্ত লাগলো। রাইসা প্রচণ্ড পরিমাণে বিরক্ত নিয়ে মেঘাকে বলল, মেঘা আপু, প্রশ্নটা আমি নির্ঝর ভাইয়াকে করেছি, নির্ঝর ভাইয়াকে উত্তরটা দিতে দাও।
সবার সামনে রাইসা তাকে এভাবে বলার জন্য মেঘার রাগ হলো। সবার সামনে রাইসাকে মেঘা কিছু বলতে পারলো না। মেঘা দাঁতে দাঁত চেপে রইল। কি হলো ভাইয়া, চুপ করে আছো কেন? বললে না তো তোমার কি হয়েছে? তুমি এত চুপচাপ হয়ে আছো কেন? নির্ঝর কিছুটা বিরক্তি নিয়ে রাইসাকে বলল, ইদানিং তুই বড্ড বেশি কথা বলছিস রাইসা। খেতে বসেছিস, চুপচাপ বসে খাওয়া শেষ কর। আর যদি খেতে ভালো না লাগে এখান থেকে উঠে চলে যা। নির্ঝরের এরকম ব্যবহারে খুব খারাপ লাগলো রাইসার। রাইসা উঠে যেতে নিলে মিথিলা রাইসার পক্ষ থেকে নির্ঝরকে বলল, রাইসা তুমি কোথাও যাবে না, বসো। আচ্ছা রাইসা তো আপনাকে এমন কোনো কথা বলেনি যে আপনি এভাবে রেগে রাইসার সাথে কথা বলবেন। নির্ঝরের ইচ্ছে করছিল সবকিছু মাটিতে ফেলে দিয়ে উঠে যেতে, কিন্তু ভদ্রতার খাতিরে তা করতে পারছে না নির্ঝর। মিথিলাকে সবার সামনে কিছু বলতেও পারছিল না নির্ঝর। রাইসার মন খারাপ দেখে মাইনের খুব খারাপ লাগলো। মাইন রাইসাকে বলল, দেখো, মানুষের মন মানসিকতা সবসময় একরকম থাকে না। হয়তোবা নির্ঝরের কোনো কারণে মন খারাপ, তাই চুপ হয়ে আছে। ওকে একটু চুপ থাকতে দিন, দেখবেন হয়তোবা মন ভালো হয়ে গেছে, ও আবার সবার সাথে কথা বলবে। মানের এরকম সান্ত্বনামূলক কথা খুব ভালো লাগলো রাইসার কাছে। রাইসার কষ্টটা যেন মুহূর্তের মধ্যেই কমে গেল। রাইসা উপলব্ধি করতে পারলো মন খারাপের সময় প্রিয় মানুষটা যদি পাশে থাকে, প্রিয় মানুষটা যদি সান্ত্বনামূলক কথা বলে, তাহলে সত্যি অনেক ভালো লাগে। রাত্রিবেলা শোবার সময় নির্ঝর বালিশ নিয়ে যাচ্ছিল অন্য কোথাও শোবার জন্য। মিথিলা নির্ঝরের হাত ধরে বলল, কোথায় যাচ্ছেন আপনি বালিশ নিয়ে? আপনি এক পাও কোথাও যাবেন না বালিশ নিয়ে। আপনি আমার পাশে এই খাটে শোবেন। আমি তো বললামই আপনার কাছ থেকে 3 দিন সময় নিয়েছি। এই 3 দিন সমস্ত সময় সুযোগ আর আপনি সবই আমার। আর এইসব সহ্য হচ্ছে না নির্ঝরের। চেঁচিয়ে মিথিলাকে বলল, কি শুরু করেছো কি তুমি এসব? 3 দিন সময় নিয়েছে বলে কি তুমি যা ইচ্ছে তাই করবে? অবশ্যই যা ইচ্ছা তাই করতে পারি আমি, কারণ সময় আর সুযোগ দুটোই এখন আমার। একটু হাসি দিয়ে বলল, এই 3 দিনে তোমাকে আমি একদম সোজা করে ছেড়ে দিব নির্ঝর। তুমি আমাকে এখনো চেনো না। নির্ঝর কিছুটা গম্ভীর গলায় বলল, কি বলতে চাইছো কি তুমি? এখন আমি কিছুই বলবো না। আমি যা বলার 3 দিন পরেই বলবো। নির্ঝর আর কোনো কথা না বলে একরাশ বিরক্তি নিয়ে অনিচ্ছা সত্ত্বেও মিথিলার পাশে শুয়ে পড়ল নির্ঝর। মিথিলাও লাইট নিভিয়ে শুয়ে পড়ল। মিথিলা কিছুক্ষণ পরপর পর্যবেক্ষণ করছে নির্ঝর ঘুমিয়েছে কিনা, কারণ মিথিলার অনেক বড় একটা কাজ আছে যা নির্ঝর ঘুমানোর পরেই করবে। মিথিলা নির্ঝরকে পর্যবেক্ষণ করতে করতেই হঠাৎ নির্ঝরের চোখে চোখ পড়ে যায় মিথিলার। হঠাৎ এভাবে নির্ঝরের চোখে চোখ পড়ে যেতেই মিথিলা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। নির্ঝর ভাবছে মিথিলা এইভাবে কেন দেখছে নির্ঝরকে। নির্ঝর মিথিলাকে জিজ্ঞেস করলো, কি কি হয়েছে তোমার? তুমি এইভাবে কেন আমাকে দেখছো একটু পর পর? মিথিলা পরিস্থিতি সামলানোর জন্য নির্ঝরকে একটা ভেঙচি দিয়ে বলল, আপনাকে দেখতে আমার বইয়েই গেছে। যে না চেহারা, নাম রাখছে পেয়ারা। কি কি বললে তুমি আমাকে? আপনি কি কালা নাকি? শুনতে পাননি কি বলেছি? আমি এক কথা 2 বার বলি না। নির্ঝর শোয়া থেকে উঠে মিথিলার দিকে চোখ গরম করে বলল, কি তুমি আমাকে কালা বললে? কেন? আপনি জানেন না যারা কানে একটু কম শুনতে পায় তাদেরকে কালাই বলে? এই তুমি কালা, তোমার 14 গোষ্ঠী কালা। মিথিলা শোয়া থেকে উঠে নির্ঝরের কান টেনে বলল, কি এত বড় সাহস আমাকে আর আমার 14 গোষ্ঠীকে কালা বলা? আপনার কানটা আমি টেনে ছিঁড়ে ফেলবো। এই বলে মিথিলা নির্ঝরের কান টানা শুরু করলো। নির্ঝর ব্যথা পেয়ে মিথিলাকে বলল, আমার কানটা ছাড়ো বলছি মধু। নির্ঝরের মুখে মধু নামটা শুনে 400 ভোল্টের একটা শক খেলো মিথিলা। সাথে সাথেই মিথিলা নির্ঝরের কান ছেড়ে দিল। নির্ঝর কানটা ডলতে ডলতে মিথিলার দিকে তাকিয়ে দেখলো মিথিলা আশ্চর্যজনকভাবে নির্ঝরের দিকে তাকিয়ে আছে। নির্ঝর মিথিলাকে এভাবে নির্ঝরের দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, কি হলো? এইভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? মনে হয় যেন ভূত দেখছো। আপনি একটু আগে মনে হলো মধু বলে ডাকলেন আমাকে। নির্ঝর ভাবলো এই মধু নামটা শুনে মিথিলা কেন এত অবাক হয়ে যাচ্ছে। এই নামটার সাথে তো মিথিলার পরিচিত থাকার কথা, কিন্তু মিথিলা তো আশ্চর্য কেন হয়ে গেল মধু নামটা শুনে। অবশ্য মিথিলা তো এখন আর সে মিথিলা নেই।
সে এখন অনেক পরিবর্তন। সে তার অতীতটাকেই তার জীবন থেকে মুছে দিয়েছে। তাহলে সামনে এই নামটাকে সে কি আর মনে রাখার প্রয়োজন মনে করেছে? মিথিলা নির্ঝরের দিকে জিজ্ঞাসিত দৃষ্টিতে তাকিয়ে নির্ঝরকে জিজ্ঞেস করলো। কি হলো বললেন না আপনি এই মধু নামটা কোথায় শুনেছেন? নির্ঝর কিছুক্ষণ চুপ থেকে মিথিলাকে বলল। যার কাছে কোনো মানুষের ভালোবাসার অনুভূতির কোনো মূল্য নেই, তার কাছে সামান্য একটা নামের মূল্য থাকবে সেটা আমি আশা করি না। এই বলে নির্ঝর পাশ ফিরে শুয়ে পড়ল। মিথিলার চোখে পানি টলমল করছে। তার এই মধু নামটা শুধুমাত্র একজনই জানতো। অবশ্যই এই মধু নামটা তারই দেওয়া ছিল, কিন্তু নির্ঝর তার এই মধু নামটা কি করে জানলো? নির্ঝরের তো কোনোভাবেই তো জানার কথা নয়। মিথিলার মনে চাপা কষ্টটা আবার জেগে উঠল। মিথিলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সেই কান্নার আওয়াজ নির্ঝরের কানে যাওয়ার সাথে সাথে নির্ঝরের বুকের ভেতরটা ধক করে উঠল। নির্ঝর শুয়ে শুয়ে ভাবছে এমন কি হলো যার জন্য মিথিলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। নির্ঝরের মিথিলার ওপর যত রাগ অভিমানী থাকুক না কেন, মিথিলার জন্য নির্ঝরের মনের ভেতর এখনও অনেক ভালোবাসা জমা হয়ে আছে। কিন্তু সেই ভালোবাসাটা ভুল বোঝাবুঝির মাঝখানে চাপা পড়ে গেছে। নির্ঝর মনে প্রাণে চাই মিথিলার সাথে নির্ঝরের সম্পর্কটা আবার ঠিক হয়ে যাক। মিথিলা যেন নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে। নির্ঝর মনে প্রাণে সেটাই চাই। কথাগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেল নির্ঝর। নিজের ঘুমিয়ে গেছে। মিথিলা এটাও বুঝতে পেরে নির্ঝরের ফোনটা হাতে তুলে নিল। নির্ঝরের ফোনের পাসওয়ার্ড একদিন মিথিলা লুকিয়ে লুকিয়ে দেখে নিয়েছিল, তাই নির্ঝরের ফোনটা খুলতে তার বেশি বেগ পেতে হলো না। নির্ঝরের ফোনটা খুলে মিথিলা নির্ঝরের ফোন থেকে মিথিলার ফোনে কিছু একটা নিল। ব্যাক বাটনে চাপ দিতে গিয়ে ভুলবশত নির্ঝরের গ্যালারিতে চাপ পড়ে গেল। নির্ঝরের গ্যালারি থেকে বের হতে যেয়ে মিথিলা কিছু একটা দেখে আবার গ্যালারির দিকে তাকালো। নির্ঝরের গ্যালারিতে একটা শাড়ি ছবি দেখতে পেল। এটা সেই শাড়িটা, যেই শাড়িটা নির্ঝর বাসর রাতে তাকে পরতে দিয়েছিল। মিথিলা ভাবলো হয়তোবা শাড়িটা নির্ঝরের পছন্দ ছিল, তাই তার গ্যালারিতে শাড়িটা রেখে দিয়েছে। তাই তেমন একটা গুরুত্ব দিল না মিথিলা। মিথিলা গ্যালারি থেকে বের হতে যাবে, তখনই মিথিলার চোখ আরও একটা ছবিতে পড়ল। ছবিটা দেখে মিথিলা আশ্চর্যের চরম পর্যায়ে পৌঁছে গেল। মিথিলা ভাবছে এটা কি করে সম্ভব বলে নির্ঝরের দিকে তাকালো মিথিলা। মিথিলা পরপর স্ক্রল করে আরও কয়েকটা ছবি দেখতে লাগলো। মিথিলার যেন মাথা কাজ করছিল না। এসব কি দেখছে মিথিলা? সবগুলো ছবি মিথিলার ফোন নিয়ে নিল। নির্ঝরের ফোনে একটা মেসেজ নোটিফিকেশন বেজে উঠল। মেসেজ অপশনে ঢুকে দেখলো নির্ঝরের কোনো এক বন্ধু নির্ঝরকে এত রাতে অনলাইনে দেখে SMS করছে। মিথিলা মেসেঞ্জার থেকে বের হতে নেবে, তখন একটা ইনবক্সের দিকে তার চোখ পড়ল। মিথিলার কাপা কাপা হাতে ইনবক্সটা ওপেন করলো মিথিলা। যা দেখলো তার মিথিলার মাথায় ঘুরে গেল। মিথিলার চোখ ভিজে এলো মুহূর্তের মধ্যে। মিথিলা আরও কিছুক্ষণ ওই ইনবক্স স্ক্রল করতে লাগলো। মিথিলা ওই ইনবক্স থেকে বেরিয়ে স্ক্রল করে কিছু যেন একটা খুঁজছিল। খুঁজতে খুঁজতে মিথিলা একটা ইনবক্স দেখে মিথিলার হাত থমকে গেল। মিথিলা ইনবক্সে ঢোকার সাথে সাথেই কিছু একটা দেখে মিথিলার হাত থেকে ফোনটা পড়ে গেল। টপ টপ করে দু চোখ বেয়ে পানি পড়ছে মিথিলার। চোখের পানিতে নির্ঝরের ফোনের স্ক্রিনটা ভিজে গেল। ফোনটা হাতে তুলে সযত্নে মুছতে লাগলো মিথিলা। মুছতে মুছতে ইনবক্স স্ক্রল হয়ে আরও কিছু মেসেজ চোখে পড়ল মিথিলার। মিথিলা হঠাৎ করে ইনবক্সে এলো পাতারি চুমু খেতে লাগলো। মিথিলার ইচ্ছে করছিল চিৎকার দিয়ে কিছু একটা বলতে, কিন্তু মিথিলা তা করতে পারল না। মিথিলা ফোনটা সুন্দর করে মুছে নির্ঝরের পাশে রেখে দিল। মিথিলা খাট থেকে নেমে নির্ঝরের পাশে এসে হাঁটু গেড়ে বসলো। নির্ঝরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মিথিলা। মিথিলার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে যাচ্ছে। সেই পানি যেন আটকানোর ক্ষমতা আজ মিথিলা ভুলে গেছে। মিথিলা মনে মনে ভাবছে একটা মানুষ একটা মানুষকে কতটা পরিমাণ ভালোবাসতে পারে তা আজ মনে প্রাণে উপলব্ধি করতে পারছে মিথিলা। মিথিলা হাত দিয়ে নির্ঝরের মাথায় বিলি কেটে দিল। ছোট একটা ভালোবাসার পরশ এঁকে দিল নির্ঝরের কপালে। মিথিলা চিৎকার দিয়ে কিছু একটা বলতে ইচ্ছে করছিল নির্ঝরকে, কিন্তু মিথিলার মন মিথিলাকে আটকে দিল। মিথিলার মন মিথিলাকে বলল এখনো সঠিক সময় আসেনি, সঠিক সময়ের জন্য অপেক্ষা করে মিথিলা। তোর আর নির্ঝরের প্রত্যেকটা কষ্টের আর প্রত্যেকটা চোখের পানির জবাব তোকে নিতে হবে মিথিলা। চোখের পানি মুছতে মুছতে উঠে দাঁড়ালো মিথিলা। মিথিলার মনের মধ্যে আজ ঝড় উঠেছে। সব কিছুর হিসাব কড়াই গন্ডায় আদায় করবে মিথিলা। কাল থেকে জন্ম হবে অন্যরকম এক মিথিলার। মিথিলা ওর ফোনটা হাতে নিয়ে কোনো একজনকে ফোন দিয়ে কিছু একটা বলল।
ওপাশ থেকে বলে উঠল ওকে ডান। তারপর মিথিলা কোনো একজনকে ফোন দিয়ে তাকে কি যেন বলল। ওপাশ থেকে উত্তর আসলো কাজ হয়ে যাবে। তারপর মিথিলা আবারও কাউকে একটা মেসেজ পাঠালো। কিছুক্ষণ পর মিথিলার ফোনে একটা নোটিফিকেশন আসলো। মিথিলা ফোনের দিকে তাকিয়ে একটা হাসি দিল। মিথিলার সেই হাসির পিছনে অনেক রহস্য লুকিয়ে আছে। সকালবেলা কারো ডাকে ঘুম ভাঙল নিচ্ছরের। চোখ খুলেই হাঁ হয়ে গেল নিচ্ছর দেখল মিথিলা তার সামনে চা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। পরনে মিথিলার মেরুন কালারের একটা শাড়ি, সেই শাড়িটা যেটা বাসর রাতে নিচ্ছর মিথিলাকে পরতে দিয়েছিল। চোখে কাজল, হালকা লিপস্টিক, কপালে কালো একটা তিল, শাড়ির সাথে ম্যাচিং করে চুড়ি আর মিথিলার চুলগুলো ছাড়া। চুলগুলো দেখে নিচ্ছর বুঝতে পারছিল কিছুক্ষণ আগে মিথিলা গোসল সেরে বের হয়েছে। মিথিলাকে দেখতে যেন একদম পরীর মতো লাগছিল। নির্ঝর যেন কিছুতেই মিথিলার দিক থেকে চোখ সরাতে পারছিল না। মিথিলা নির্ঝরের সামনে একটা চুটকি মেরে পড়ল। কি হলো, কি দেখছো নির্ঝর এইভাবে? আমাকে বুঝি এর আগে কখনো দেখোনি। তোমার জন্য চা এনেছি, ধরো। নির্ঝর মিথিলার মুখ থেকে নিজের নাম আর তুমি শব্দটা শুনে 40,000 ভোল্টের একটা ঝটকা খেলো। নির্ঝর ভাবলো সে মনে হয় স্বপ্ন দেখছে, তাই নিজের গায়ে চিমটি কাটলো। পরক্ষণেই বুঝতে পারলো না তো, সে স্বপ্ন দেখছে না, সত্যি তো মিথিলা এভাবে তার সামনে দাঁড়িয়ে আছে আর এভাবে তার সাথে কথা বলছে। মিথিলা আবার মিষ্টি কণ্ঠে নির্ঝরকে বলল, কি হলো, কতক্ষণ চায়ের কাপটা ধরে রাখবো? এইবার তো চা ঠান্ডা হয়ে যাবে। তুমি চা খেয়ে ফ্রেশ হয়ে নাস্তা করতে এসো, আমি ডাইনিংয়ে নাস্তা দিচ্ছি। এ বলে নির্ঝরের হাতে চায়ের কাপটা ধরিয়ে দিয়ে মিথিলা একটা মুচকি হাসি দিয়ে চলে গেল। নির্ঝর এক হাতে চার, এক হাতে তার মাথার চুলকে ভাবছে, আমি কোনো কল্পনার জগতে আছি নাকি বাস্তব জগতে আছি? এক রাত্রের ভিতর সব কি করে এভাবে চেঞ্জ হয়ে গেল। স্ট্রেঞ্জ। মিথিলা মেঘার সামনে দিয়ে খোলা চুল নিয়ে একবার এদিক একবার ওদিক হেঁটে বেড়াচ্ছে। মিথিলাকে এইভাবে খোলা চুলে দেখে মেঘার ভেতরটা যেন জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। মেঘার আর বুঝতে বাকি রইল না মিথিলা আজ কেন এভাবে খোলা চুলে আছে। অবশ্যই সে সকালে গোসল করেছে। আর মিথিলা কেন এত সকালে গোসল করলো তার বুঝতে বাকি রইল না মেঘার। তবে কি মিথিলা আর নির্ঝরের মধ্যে সব কিছু ঠিক হয়ে গেল? এক রাতের ভিতর কেমন হলো যে ওদের মধ্যে সব ঠিক হয়ে গেল? নাস্তা খেতে বসে হঠাৎ রাইসা জোরে চেঁচিয়ে দিয়ে বলে উঠল, হোয়াট ইজ দিস ভাবি? এসব কী নাস্তা দিয়েছো তুমি আমাদেরকে? প্রতিদিনই এক জিনিস। আমরা তোমাদের বাড়ির গেস্ট, আমাদেরকে অন্ততপক্ষে ন্যূনতম সম্মানটুকু তোমাদের করা উচিত ছিল ভাবি। এসব সস্তা খাবার কি গেস্টদেরকে কেউ খেতে দেয় ভাবি? তোমাদের দেখছি ন্যূনতম ম্যানার্সটুকুও জানা নেই ভাবি। রাইসার কথা শুনে সবাই হতবাক হয়ে গেল। মিথিলার বলা কথাগুলো খুব গায়ে লাগলো নির্ঝরের শ্বশুরবাড়ির লোককে এইভাবে বলার কোনো অধিকার নেই রাইসার। নির্ঝর সঙ্গে সঙ্গে রাইসাকে একটা ধমক দিয়ে বলল, কি হচ্ছে কি রাইসা? তুই কি ভদ্রতা বলতে সব ভুলে গেছিস রাইসা? কি যা তা বলে যাচ্ছিস তুই? রাইসা মুখটা বাঁকিয়ে নির্ঝরকে বলল, আমি ভুল তো কিছু বলিনি ভাইয়া। আমি ওদের বাড়ির গেস্ট, এখানে আসার পর থেকেই সে একই জিনিস দিয়ে নাস্তা দিচ্ছে, একই জিনিস দিয়ে দুপুরে খাবার দিচ্ছে, একই জিনিস দিয়ে রাত্রের খাবার দিচ্ছে। আর কত মুখ বুজে সহ্য করবো ভাইয়া বলো তো? আমাদের তো একটু অন্যরকম কিছুও দিতে পারে ওনারা, তাই না? আর দিতে না পারলে এত বড় লোক ঘরে মেয়েকে বিয়ে দিয়েছে কেন তারা? মেঘা হা হয়ে রাইসার কথাগুলো শুনে যাচ্ছে। মেঘা ভাবছে এখন রাইসাকে দেখছে মেঘা, হঠাৎ এত পরিবর্তন কি করে হলো রাইসার মধ্যে? রাইসা তো মিথিলাকে ছাড়া কোনো কিছুই বুঝতো না, আর সেই রাইসা আজ মিথিলার বিপক্ষে কথা বলছে। কিছু যেন বোধগম্য হচ্ছিল না মেঘার। মিথিলা খুব শান্ত স্বরে রাইসাকে বলল, হঠাৎ তোমার কি হয়েছে রাইসা? তুমি এভাবে কথা বলছো কেন আমাদের সাথে? আর তুমি এমন ব্যবহারই বা কেন করছো? আমি তো কিছুই বুঝতে পারছি না রাইসা। বোঝার মতো জ্ঞান থাকলে তো বুঝবে ভাবি। যেখানে তুমি আমার ভাইয়াকেই কোনোদিন বুঝতে পারোনি, সেখানে তুমি আমার কথার অর্থগুলো কি করে বুঝবে ভাবি? নির্ঝর মিথিলার এই অপমানগুলো মেনে নিতে পারছিল না। নির্ঝর জোরে একটা ধমক দিয়ে রাইসাকে বলল, চুপ, একদম চুপ রাইসা। আর একটা কথাও তুই বলবি না। আর যদি একটা কথা এখানে বলিস তুই কিন্তু আমার হাতের মায়ের খাবি বলে দিলাম। রাইসা রেগে মেগে খাবারের প্লেটটা ঠেলে দূরে সরিয়ে দিয়ে বলল, তোমার জন্য খুব দরদ উতলে উঠছে আজকে ভাবির জন্য। আমি এতদিন একটা মোহের মধ্যে ছিলাম, তাই এতদিন কারো মুখোশ আমি চিনতে পারিনি।
আমি অনেক ভেবেচিন্তে দেখলাম আমারও এই মুহূর্ত থেকে বের হয়ে আসা উচিত, তাই আমি এই মুহূর্ত থেকে বের হয়ে এসেছি। আর শোনো ভাইয়া, আমার যদি ক্ষমতা থাকতো আমি মিথিলা ভাবির সাথে তোমার ডিভোর্স করিয়ে দিয়ে মেঘাপুর সাথে তোমার বিয়ে দিয়ে দিতাম। রাইসার কথা শুনে উপস্থিত সবাই চরমভাবে আশ্চর্য হলো। রাইসার কথা শুনে মেঘা অপ্রস্তুত হয়ে পড়ল। মেঘা ভাবছে কি বলে যাচ্ছে কি রাইসা এসব, না জানি নির্ঝর ভাইয়া কিভাবে রিয়্যাক্ট করে এই কথার প্রতি। উত্তরে মেঘা একটা ভর্ত দৃষ্টি নিয়ে নির্ঝরের দিকে তাকালো। মেঘা দেখলো রাইসার কথা শুনে নির্ঝর একদম থম মেরে রইল। নির্ঝর যেন কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। নির্ঝর ভাবছে কি বলল কি রাইসা, এটা নির্ঝরকে মিথিলার উপর যত রাগ আর অভিমান থাকুক না কেন, নির্ঝর মিথিলাকে ছাড়া দ্বিতীয় কাউকে নির্ঝর চিন্তাও করতে পারে না। আর মেঘাকে জড়িয়ে রাইসা কী সব এরকম একটা কথা বলতে পারলো। মেঘাকে সবসময় নির্ঝর বোনের চোখেই দেখেছে। রাইসা আর মেঘাকে কখনো আলাদা করে দেখেনি নির্ঝর। রাইসা কি করে বলতে পারলো এরকম একটা কথা সবার সামনে? নির্ঝর রাইসার দিকে চোখ গরম করে তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল,